নির্বাচন হবে কি হবে না, এই অনিশ্চয়তা যেমন আছে, তেমন নির্বাচন কি আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে নাকি ইনক্লুসিভ হবে, সেই আলোচনা এবং সেটা নিয়ে পদ্মার অন্তরালে কিন্তু এখনো অনেক কাজ চলছে। সুতরাং এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এই অবস্থায় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সারা বাংলাদেশ, সেনাবাহিনী বলেন, প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সব যেন একেবারে তারেক রহমানের দিকে হুমড়ি খেয়ে পড়ছে। এবং শুধুমাত্র বাংলাদেশের প্রশাসন বা বাংলাদেশ নয়, বাংলাদেশে যারা রয়েছেন বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তারা কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের যারা রয়েছেন, তারাও একেবারে তারেক রহমানের দিকে ছুটে চলেছেন। তারই ধারাবাহিকতায় গতকাল দেখলাম যে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল জনাব তারেক রহমানের সাথে তার কার্যালয়ে দেখা করেছে এবং সেখানে তাদের মধ্যে যে আলোচনা হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হলো যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনটি বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি হচ্ছে, সেটি যেভাবে একটা বড় স্টেক হোল্ডার, বড় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে করা হচ্ছে, তাতে এই নির্বাচনটি সর্বমহলে একদিকে যেমন গ্রহণযোগ্য হবে না, তেমন এটি বিতর্কিত হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারাও বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হবে বলেই তারা মনে করেন। তো এই এই প্রেক্ষিতে জনাব তারেক রহমান বলেছেন যে তার দল, তার মা এবং তিনি দীর্ঘকাল ধরে একটি সুষ্ঠু নির্বাচন এবং একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য আন্দোলন করেছেন। সুতরাং তারাও চায় যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হোক। এই 12ই ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ এবং কয়েকটি দলকে বাদ দিয়ে যে নির্বাচন হচ্ছে সেটি তারা আসলে চায় না, কিন্তু এ ব্যাপারে তাদের কিছু করার নেই, কারণ এই নির্বাচন আয়োজন করছে ডক্টর ইউনূস সরকার এবং ডক্টর ইউনূস সরকার আপনারা জানেন যে কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে নির্বাচনে জায়গা দিতে রাজি না। তিনি তাকে যেই বলে টেকনিক্যাল সমস্যা আছে এবং তিনি আসলে খুব ভয় পান যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনী ফলাফল যদি কোনো ক্রমে আওয়ামী লীগের দিকে যায় তাহলে তার জান নিয়ে পালানোই মুশকিল হয়ে যাবে, এরকম একটা ভীতি তার মধ্যে কাজ করে। যাই হোক, যেটা শুরুতেই বললাম যে নির্বাচন হবে কি হবে না, ইনক্লুসিভ হবে কিনা, এটার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। এই মাসটা অপেক্ষা করতেই হবে, অন্তত 20 তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। তো এই অবস্থায় আমরা যেটা দেখছি যে প্রশাসন বা সবাই তারেক রহমানের সামনে ঝুঁকে পড়ছে, তারেক রহমানের সামনে হাজিরা দিচ্ছে, এটা যেমন সত্যি, তেমনি যে নির্বাচনটি 12ই ফেব্রুয়ারি আয়োজনের চেষ্টা করা হচ্ছে, সেই নির্বাচনের বিভিন্ন পর্যায়ে এত এত অনিয়ম হচ্ছে যে এই নির্বাচনটি আর গ্রহণযোগ্যতার পর্যায়ে নেই, মানে গ্রহণযোগ্যতার ওই বিবেচনায় এই নির্বাচন থাকবে না। বিএনপির 30 জন প্রার্থী ঋণ খেলাপি, অথচ এই ঋণ খেলাপির জন্য কারো মনোনয়ন বাতিল হয়নি একদম, মানে আপনারা, অথচ জাতীয় পার্টির একের পর এক প্রার্থীর মনোনয়ন বাতিল হচ্ছে। একজন প্রার্থীর নাকি 2 মাসের কি একটা ইলেকট্রিক বিল নাকি বাকি, তার মনোনয়ন বাতিল করে দিয়েছে। তো যদি আইন অনুযায়ী জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল করা যায়, তাহলে বিএনপির 30 জন স্বীকৃত ঘোষিত ঋণ খেলাপির মনোনয়ন কেন বাতিল করা হবে না, এটি নিয়ে প্রশ্ন উঠেছে। আরো সমস্যা হলো যে বিএনপির অনেক ক্যান্ডিডেটই দ্বৈত নাগরিকত্বের অধিকারী। তো বাংলাদেশের সংবিধানের 66 ধারার 2 গ অনুচ্ছেদে খুব স্পষ্ট করে বলা আছে যে দ্বৈত নাগরিকত্বের অধিকারী যারা তারা এমপি ইলেকশন করতে পারবে না। তো এখন এই যে যারা দ্বৈত নাগরিকত্ব, ইভেন এই যে ধরেন ইউকে বিএনপির সদ্য প্রাক্তন সভাপতি মিস্টার মালেক, তাকে সবাই চেনেন, এই মিস্টার মালেক এখনো ব্রিটিশ নাগরিক। তিনি সিলেট 3 আসন থেকে নমিনেশন পেয়েছেন বিএনপির, এবং যারা বিএনপির দ্বৈত নাগরিকত্বের অধিকারী এরা কেউ কেউ বলতেছেন যে তার আইনজীবীর প্যাডে লেখাচ্ছে যে তার নাগরিকত্ব বাতিল প্রক্রিয়াধীন, কিন্তু আমাদের সংবিধান যদি আমরা মানি তাহলে এই সুযোগ নাই। একদম মানে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হবে এবং সেই ত্যাগ করার একটা অফিসিয়াল ডকুমেন্ট নির্বাচন কমিশনে জমা দিতে হবে, কিন্তু ব্রিটিশ সিস্টেমে নাগরিকত্ব সারেন্ডার করা এবং ফাইনালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়া, এটা কিন্তু সময় সাপেক্ষ। কেউ কেউ বলেন যে 12 থেকে 13 মাস পর্যন্ত সময় লাগে।
তো সেই দীর্ঘ সময় সাপেক্ষ এখন মিস্টার মালিকের মতো যারা আছেন একাধিক দেশের নাগরিক, তারা কিভাবে নির্বাচন করবেন? এটা তো সম্পূর্ণ আইনের বরখেলাপ। এবং দেখা গেল যে নির্বাচনে হেরে গেলেন, তখন আবার ওই অ্যাপ্লিকেশন উইথড্র করে নিলেন। তো এইটা তো হয় না। এবং নির্বাচন এখন মানে পুরা জোর যার মুল্লুক তার, যা ইচ্ছা তাই অবস্থায় একটা নির্বাচন হচ্ছে। আপনারা দেখছেন স্বতন্ত্র প্রার্থীদের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে। আমি একটা ছোট্ট ভিডিও দেখাই, দেখেন এই লোকটাকে কিভাবে অপমান করে বের করে দেওয়া হচ্ছে। শুধু এইটা না, আমার সাথে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীর যোগাযোগ হয়েছে, তারাই আমার সাথে যোগাযোগ করেছেন। তো সবাই, আমি আগেও বলেছি যে সবাই নানা রকমের হয়রানির শিকার, এবং দিনের শেষে প্রায় অধিকাংশেরই মনোনয়ন বাতিল করা হয়েছে। শুধুমাত্র দলের বিদ্রোহী প্রার্থীরা যদি স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে নির্বাচন কমিশন তাদেরটা আপাতত গ্রহণ করেছে। তো বিএনপি একদম মানে ফ্রি স্টাইলে নির্বাচনী মাঠে আছে আর কি, তাদের যা ইচ্ছা তাই হচ্ছে। এবার এদিকে তারেক রহমানের সাথে আমাদের কিছু কমিউনিস্টও দেখা করেছেন, তাদের একটা জোট আছে, গণতান্ত্রিক জোট। সেই জোটের পক্ষ থেকে কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে সেখানে আমাদের ডক্টর মুস্তাক হোসেন ভাইও আছেন, তারা দেখা করেছেন। এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম তাতে তো মানে বেশ, কারণ এই মানুষগুলো তো আমাদের ছাত্র জীবন থেকে দেখে আসা, হ্যাঁ, তারা একজন মানে খুবই ডিভোটেড কমিউনিস্ট ছিল। তো তারা তারেক রহমানের সামনে যেভাবে হাত কাচুমাচু করে দাঁড়িয়েছিলেন, যদিও আমি শুনেছি তারা আলাপ করেছেন, তারা তারেক রহমানকে অনুরোধ করেছেন দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবার জন্য। এটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না। কিন্তু আবার ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের আবার একটা আঞ্চলিক পরিচালক, তিনি আবার জামাতের আমিরের সাথে দেখা করেছেন আজকে, এবং সেখানে তারপরে একটি সংবাদ সম্মেলনে জামাতের নায়েবে আমির ডক্টর আবু তাহের, তিনি সংবাদ সম্মেলনে কথা বলেছেন। এবং তিনি এই যে বলেছেন যে গত 2-1 সপ্তাহ ধরে প্রশাসন, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে একটা দলের দিকে ঝুঁকে পড়ছে, তাতে আগামী নির্বাচন ফ্রি ফেয়ার হবে কিনা এটা নিয়ে জামাতের পক্ষ থেকে কনসার্ন রেজ করা হয়েছে। এবং জামাত বলছে যে এইভাবে তারা এইভাবে নির্বাচনটা হোক জানা, তারা চায় একটা সুষ্ঠু নির্বাচন হোক। এবং সবাই কিন্তু এখন একটা কথা বলছে, জামাতও বলছে যে দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে হবে। আওয়ামী লীগের খবর নাই, আপনি 50% অফ দ্য ভোটার্সকে বাইরে রেখে আপনি একটা ইনক্লুসিভ ইলেকশন করছেন না, তাতেই তো দেশের গণতন্ত্রের বাইন মারা। এখন আবার আপনারাই বলতেছেন, যেহেতু জামাত একদম ক্ষমতায় চলে এসেছিল, ঠিক সেই মুহূর্তে এখানে বিএনপির হঠাৎ করে পাশার দান উল্টে গেছে, সবকিছু বিএনপির দিকে ঝুঁকে গেছে, জামাতের মাথায় বাড়ি। তো সেটা আজকে ডক্টর তাহের যেভাবে কথা বললেন, হ্যাঁ, মানে জামাত অনেক অ্যাগ্রেসিভ, এবং জামাত ভবিষ্যতে কি করবে মানে এই মাসের মধ্যে, সামনের দিনগুলোতে, এটা নিয়ে আমাদের একটু নজর রাখতে হবে। আমি জামাতে ইসলামী, এনসিপি বা তাদের যারা লেটিস গেটিস আছে, 13 দল আছে, তারপর ইনকিলাব মঞ্চ আছে, এদের সবার মাথা ব্যথা এখন তারেক রহমান, এতে কোনো সন্দেহ নেই। এবং মাথা ব্যথা হওয়ারও কারণ, এটা নিয়ে আমি মনে করি না যে মাথা থেকে এটা ঝেড়ে ফেলে দেখছে আমার, তা না। কারণ তাদের রাজনৈতিক মিশন এবং যতদূর পর্যন্ত তারা এখন পর্যন্ত এই 1.5 বছরে এগিয়েছে বা সুবিধাজনক অবস্থা আছে, এটা তারেক রহমান তো বাড়া ভাতে ছাই দিয়েছেন। তারা খুব আরামসে দেদারসে নরমালি ছিল। দেশে অন্যতম রাজনীতিবিদ বলতে 1 নম্বরে চলে আসতো ডক্টর শফিকুর রহমানের নাম। তিনি হয়ে গেছিলেন দেশের এখন চিফ পলিটিক্যাল লিডার। মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তো যেহেতু ডক্টর ইউনূসকে তিনি মনে করেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেন, ফলে তিনিও নিজেকে একটু লো প্রোফাইলে নিয়ে গিয়েছিলেন বলা যায়। যেমন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল পর্যায়েও না, সেখানে তারও পরের পর্যায়ের ওই তাহের সাহেব যান আমেরিকায় ডক্টর ইউনূসের সফর সঙ্গী, সেখানে মির্জা ফখরুল সাহেব গিয়েছেন। গোলাম পরওয়ারও যান নাই, ডক্টর শফিকও যান নাই। সেই সব জায়গা থেকে মির্জা ফখরুলের জায়গায় চিন্তা করলে একটু লো প্রোফাইলেই ভাবা যেতে পারে। সেই সব প্রেক্ষাপটে ডক্টর শফিক যখন এত রকম ভাবে এই দেশের হর্তাকর্তা হয়ে উঠেছিলেন, 5 আগস্টের পরে তাকে পরিচয় করিয়ে দেওয়া, তার সম্পর্কে, তার
ডক্টর ইউনূসের সঙ্গে অহর্নিশি দেখা করা, সেইখানে তারেক রহমান আসার পরে তো ডক্টর শফিক সাহেবের একটু মাথা খারাপ হতেই পারে। আর নির্বাচন সামনে নিয়ে নির্বাচন যেভাবে মাঠ গুছিয়ে রেখেছিল, মাঠ বলতে জনগণ না, মানে মেকানিজম গুছিয়ে রেখেছিল, সেটাও তারেক রহমান আসার কারণে একটা বাধাগ্রস্ত হবে। ফলে যা বলছেন জামাতের নেতারা, একটুখানি নজর দিই আমরা, এবং সেই নজরটা দেওয়া খুবই প্রয়োজন, কারণ জামাতে নিয়ে এর আগেও আমরা আলাপ করেছি, জামাতের একটু মাথা খারাপ অবস্থা, একটু ঘাবড়াচ্ছে বোধহয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারেক রহমানের প্রোটোকলের প্রেক্ষিতে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে দাবি করেছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মানে এখন তাদের টার্গেট তারেক রহমান হয়ে গেল আর কি একরকম। আনুষ্ঠানিকভাবেই তো তারা বলে ফেলছে তারেক রহমানের এরকম প্রোটোকল দেওয়া যাবে না। তারেক রহমানের প্রোটোকল না দিলে কি অবস্থা হবে এটা যে আমার ভালোই জানে, বাংলাদেশের সাধারণ মানুষও জানে, আমার গ্রামের কৃষক সলিমুদ্দিও জানে। আচ্ছা, বুধবার 7 জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এ সময় ডাক্তার তাহের বলেন, নিরাপত্তার দিক থেকে কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে। দেখেন পয়েন্টটা ঠিক, যদি আইনি ভাবে দেখেন পয়েন্ট ঠিক। আমার স্মৃতিতে মনে পড়ে যায় 2008-এর যে নির্বাচন, সেই নির্বাচনে এসএসসি প্রোটেকশন শেখ হাসিনাকে দিতে গিয়ে বেগম খালেদা জিয়াকে দিতে হয়েছে, বা বেগম খালেদা জিয়াকে দিতে গিয়ে শেখ হাসিনাকে দিতে হয়েছে। পয়েন্ট যদি ধরেন তাহলে ঠিক আছে, তাই তো সব পলিটিক্যাল দলের জন্য একই সিকিউরিটি একই রকম থাকবে, কিন্তু বিষয়টা তারেক রহমান, এটা জামাত ইসলামী বোঝা উচিত ছিল উনি দেশে আসলে পরে এই সিকিউরিটি পেয়ে যাবেন। আচ্ছা, প্রোটেকশন দেওয়া হচ্ছে, আবার কারো ক্ষেত্রে ভ্রুক্ষেপই নেই। নির্বাচনের সময়ও যদি এমন প্রোটেকশন দেওয়া হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ডকে সাংঘাতিকভাবে ব্যাহত করবে। তিনি আরো বলেন, দ্বৈত নাগরিক হওয়ার জন্য দল ভেদে প্রার্থীদের সুযোগ সুবিধা প্রদান করেছে রিটার্নিং অফিসাররা। এখানের কথাটাও একটুখানি ইঙ্গিতপূর্ণ। বিগত 54 বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে তিনি বলেন, 1991 সালে কিছুটা সুষ্ঠু, 2001 সালে কিছুটা গ্রহণযোগ্য হলেও অন্য কোনো নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়নি। কথাটা মানতে পারলাম না, মানে ওনার কথাটা যে উনি 2001 সালের নির্বাচন যদি গ্রহণযোগ্য বলে, তাহলে তো 2008 সালের নির্বাচন গ্রহণযোগ্য। আর কোনো অর্থে যদি 2008 সালের নির্বাচন অগ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে 2001 সালের নির্বাচন অগ্রহণযোগ্য। গ্রহণযোগ্য হলে দুইটাই গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য না হলে দুইটাই অগ্রহণযোগ্য। যাক, এরপরে আরেকটা জায়গায় এসে আমরা একটু ভিমরি খাই, আবার যখন বড় এবং ডাক সাইটের সংবাদ মাধ্যম বলতে থাকে যে দেশের সিচুয়েশন যা এখন চলছে এবং জামাতের এইসব চিন্তা করে যে একপাক্ষিক নির্বাচনের সংখ্যা, জামাত এবং এনসিপির কি বলছে ইসি, একটুখানি নজর দিই। সিলেটে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে এনসিপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও, যেটা আগে আবু তাহের বলছিলেন, একই ইস্যুতে বিএনপি ও গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কুড়িগ্রামে মনোনয়ন বাতিল করায় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন জামায়াতের প্রার্থী। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তে আরো বেশ কয়েকটি জেলার রিটার্নিং অফিসারের প্রতি ক্ষোভ জানিয়েছে জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, এবি পার্টি সহ বেশ কিছু দল এবং স্বতন্ত্র প্রার্থী, মানে জামাত ঘরানার দলগুলো এই জায়গাটায় তারা তাদের রিঅ্যাকশন জানিয়েছে। তাদের অনেকে অভিযোগ করেছেন, সামান্য ভুলের জন্য তাদের মনোনয়নপত্র বাতিল করা হলেও প্রশাসনের পছন্দের প্রার্থীদের একই ভুল এড়িয়ে যাওয়া হচ্ছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে সুবিধা দিতে প্রশাসন একপক্ষীয় আচরণ করছে বলে দাবি করেছেন তারা। আমরা যেটা বারবার বলছি, প্রশাসন এখানে অটো বিএনপির হয়ে গেছে ভাই, এখানে বিএনপির কোনো দোষ নাই, বিএনপিকে দায় দিয়ে কোনো লাভ নেই। প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ দিয়ে এসছেন এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। যদিও মনোনয়ন যাচাই বাছাই স্থগিত কিংবা বাতিল করার ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হচ্ছে না বলে রিটার্নিং কর্মকর্তাদের, বরং নির্বাচনী অংশে প্রশাসনকে চাপে রাখতে এমন অভিযোগ তোলা হচ্ছে বলে মনে করেন তাদের কেউ কেউ। আচ্ছা, আমার একটা ভেতরে প্রশ্ন জেগেছে, প্রশ্নটা আমি একটু আপনাদের কাছে রাখতে চাই। ধরেন এইসব অভিযোগের মধ্যে দিয়ে নির্বাচন একটা হলো, বিএনপি ব্যাপক হারে জয় পেয়ে গেল, 200-র উপরে আসনে জিতে গেল, জামাত পেল 2, 4, 5, 10টা সর্বোচ্চ জামাত জোট, সেখানে এনসিপির কয়েকটা, জামাতের নিজস্ব কয়েকটা, এরকম হলো। তখন যখন জাতীয় সরকার ঘোষণা করতে যাবে তারেক রহমান, তারা কি সেই সরকারে যোগ দিবে না? তারা কি তখন বলবে যে আমরা যাবো না, আমাদেরকে নিতে হবে না, আমরা বিরোধী দলেই থাকতে চাই, আমরা এই পরিসরে চেষ্টা করে যাব?